তামাক ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের এই উপস্থাপনা সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। এই নাটকে বিশেষ কিছু পর্বে এমন কিছু শব্দের ব্যবহার করা হয়েছে যেগুলি ছোটদের জন্য কিঞ্চিত অপ্রীতিকর হতে পারে। এছাড়াও গল্পের এক স্থানে শারীরিক নির্যাতনের কঠিন বর্ণনা রয়েছে। অন্তহীন ক্রিয়েশন কোনোভাবে এই সমস্ত বিষয়গুলিকে সমর্থন করে না। গল্পের প্রেক্ষাপটকে জমজমাট করতে এই বিষয়গুলির অবতারণা করা হয়েছে। আমরা আশা করব আপনারাও সেই উপযুক্ত মানসিকতা নিয়েই নাটকটি উপভোগ করবেন। আরে আসুন আসুন, হিরণময় বাবু নমস্কার। নমস্কার নমস্কার। তা আপনিই শরৎবাবু? আগে আসুন। আচ্ছা বলছি, উনি কোথায়? কিনি? আরে এখানে যার বেশ নাম। ও হ্যাঁ বুঝেছি, আসুন। বরদা, ইনি হলেন হিরণময় ঘোষাল। নমস্কার। আমি আপনাকে চিনি অবশ্যই, কেই বা না চেনে, বিখ্যাত ভূত শিকারী বড়দা। তবে একটু ভুল হলো যে ভূত শিকারী না আমি, তবে হ্যাঁ ভূত আর নেশি বলতে পারেন। আপনার সম্পর্কে জেনেই উনি আলাপ করতে এলেন। বেশ তো, বসুন। আচ্ছা আপনি ভূত দেখেছেন? যা আবার গেল। রোজ এই সময়ই আজকাল কারেন্ট যাচ্ছে। দাঁড়ান, মোমবাতি আনি। দরকার নেই, শরৎ ওই জানলাটা খোলো, বাইরে হাওয়া দিচ্ছে। তাছাড়া আজকে এমনি পূর্ণিমা, সেই পূর্ণিমার মায়াবী আলোয় বসে গল্প করা যাক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, বড়দা ঠিকই বলেছেন। তা বললেন না তো যে ভূত দেখেছি, জীবনে আমি অনেক ভূত দেখেছি হিরণময় বাবু। ভালো ভূত, কালো ভূত, দেশি ভূত, বিদেশি ভূত, দুর্দান্ত ভূত। তবে গত পৌষে যে ভূতটা দেখলাম, ওরকম কুৎসিত আর অশ্লীল ভূত আমি আর জীবনে দেখিনি। অশ্লীল ভূত কেন মশাই? কাপড় টাপড় পরে না নাকি? না, ঠিক সেরকম না। অশ্লীল কেন বলছি সেটা জানতে হলে তো গল্পটা শুনতে হবে। শুনবেন? এমন চমৎকার চাঁদের আলোয় বসে এমন চমৎকার মানুষের মুখে এমন চমৎকার গল্প শোনার সৌভাগ্য কজনের হয় বলুন তো? আপনি শুরু করুন। বেশ, শুনুন তবে। মজফ্ফরপুরে আমাদের সামান্য জমি জমা আছে। জায়গাটার নাম নীলমহল। আগে নীল কররে নীল ফলাতো, তারপর নীলের চাষ উঠে যাওয়ার পরে আমার ঠাকুরদা জায়গাটা কিনে নেন। এখন সেখানে ধান হয়, আখ হয়, আম লিচু হয়। জমিদারি নেই, তবে দু চার ঘর প্রজা এখনো আছে। আমাদের এক সাবেক নায়েবও আছে, শিবসদয়, সেই দেখাশোনা করে এইসব। দাদা শীতে একবার করে গিয়ে সব দেখে শুনে আসে। তবে গেল বারে দাদার যাওয়া হলো না, বাতের ব্যথায় বিছানা নিলেন। কিন্তু কাউকে না কাউকে যেতে তো হবেই। অগত্যা আমি রওনা হলাম। শিবসদয় লোকটা এমনিতে ভালো, তবে ইদানিং বুড়ো বয়সে কিছু ভীমরতি ধরেছে বলেই শুনেছিলাম। পৌষের বিকেল, ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে। জমিদারিতে পৌঁছে দেখি শিবসদয় বাড়ির সামনে বসে তাড়ি টানছে। আমাকে দেখে বেচারা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। আমি অবশ্য স্বরূপ দেখব বলেই ইচ্ছে করে কোনো আগাম খবর দিইনি, কারণ জানি দিলে আসল অবস্থা ঢেকে ফেলা হয়। কি আপনি? বাবু আসুন আসুন, এভাবে কেউ আসে? একটা খবর তো দিতে হয় নাকি?
আমি স্টেশন যেতুম তাহলে আপনার আনতে। তাই তো, এলে ওই তাড়ির হাঁড়িটা দেখা হতো না। হ্যাঁ বাবু। না, আসলে দাদা আসতে পারবে না, বাতের ব্যথায় কাবু, তাই আমি এলাম। তা আচ্ছা, ওইটা কি? ওটা ওইটা তো তালের রস বাবু, শীতে শরীরে তেজ বাড়ায়। দেব? না থাক, তুমি খাও। আমাকে বরং একটু চা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন বাবু। হলধর, এই হলধর, ছোট বাবু এসেছেন, চান বাপ? হ্যাঁ হ্যাঁ, দি পেন নাম বাবু। ভালো আছো তো হলধর? আগে বাবু ভালো আছি। বেশ বেশ। যা যা, বাবুকে চা দে গে। এ গে এ কবুতরিকে বলছি, দাঁড়ান। কবুতরিকে? এগে বাবু, ওই হলধরের ভাগ্নি। আপনি কাছারিতে আসুন বাবু, আসুন, একটু জিরিয়ে নেবেন। হুম, চলো। ইস, কি অবস্থা শিবসদা! বাড়ির দেয়াল থেকে মাটি খসছে, চালের অবস্থা ততই বচ, আর ঘরে তো ধুলো ভর্তি। কি করছো শিবসদয়? কিছুই পরিষ্কার করছো না, শুধু তারই টানছো দিন রাত। না বাবু, আমার চোখ হয়ে গেছে। আপনি আসবেন জানলে সব পরিষ্কার করে রাখতুম। নিজের জন্যে কে আর অত করে বলুন? এই তো ধান কাটা হলেই চাল ছাইয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি চলো তো একটু বাইরে থেকে ঘুরে আসি। সেই কোন ছোটবেলায় এসেছে কিছু মনে নেই আর। চলো চলো চলো। চলুন বাবু। তো বেরোলাম দুজনে। 70-80 বিঘে চাষের জমি, তার মাঝখানে বিঘে চারেক উঁচু জায়গা, এদেশে বলে ভিড় জমি। এই উঁচু জায়গার উপর আমাদের কাছে আগে এখানে নীলকর সাহেবদের কুঠি ছিল। মাঝখানে মস্ত একটা পুকুর। এই পুকুরের নীলের ঝাড় পচিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড লোহার কড়ায় সেদ্ধ করে নীলের কাঠ বার হতো। এখন পুকুর মজে গেছে, যেটুকু জল আছে তা পদ্ম আর কলমিতে ভরা। পুকুরের উঁচু পাড়ের একধারে সারি সারি সাহেবদের কুঠি ছিল, এখন ইটের স্তূপ। পুকুরের আর এক পাড়ে কাতার দিয়ে এক সারি বিরাট উনুন। উনুনের গাঁথুনি পাকা, তাদের উপরে এখনো কয়েকটা লোহার কড়াই বসানো রয়েছে। এইসব কড়াই নীল সেদ্ধ হতো, এখন মোর্চা ধরে ফুটো হয়ে গেছে, তবু আছে। সাহেবরা যেমন রেখে গিয়েছিল তেমনি পড়ে আছে। এই 4 বিঘে জোড়া ভগ্নস্তূপের চারদিকে ঝোপঝাপ জন্মেছে, বড় বড় গাছ গজিয়েছে। একটা বিশাল সূচিপর্ণ ঝাউ গাছ হাত পা মেলে পুকুরের ঈশান কোণটাকে আড়াল করে রেখেছে। বাইরের দিক থেকে দৃষ্টি ফেরালে মনে হয় যে সবুজ সমুদ্রের মাঝখানে এক টুকরো পাথুরে দ্বীপের উপর আমরা দাঁড়িয়ে আছি। ধানের ক্ষেত, আখের ক্ষেত, আমলিচুর বাগান, বিকেলবেলায় পরন্ত রৌদ্রে তার উপর বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। আমলিচুর বাগানের কোলে প্রজাতির গ্রাম, মোট 20-25টা খড়ে ছাওয়া কুঁড়ে ঘর, বড় সুন্দর দেখতে। কিন্তু দেখতে যতই সুন্দর হোক, এখানকার আবহাওয়া ভালো নয়। ঘুরে বেড়াতে বেড়াতে নিজের অগোচরেই একটা কাঁটা আমার মনে বিঁধে লাগলো। কোথাও যেন একটা বিকৃত পচা অসুচিতা লুকিয়ে আছে, ঢাকা নর্দমার চাপা দুর্গন্ধের মতো। নীলকর সাহেবরা শুধু অত্যাচারী ছিল না, পাপই ছিল। এমন পাপ নেই যা তারা করতো না। তাদের পাপের ছাপ এখনো ও জায়গা থেকে মুছে যায়নি। মনে পড়ল দাদা বলেছিল, নীলমহলের বাতাসে বিষ মেশানো আছে, ওখানে কেউ বেশি দিন থাকলে অধঃপতনে যায়, অমানুষ হয়ে যায়। ফিরে আসছিলাম, হঠাৎ শিবসদা, ওইটা কি? কোনটা বাবু? ও ওইটে কোঁত ঘর। কোত ঘর? সেটা কি? নীলকরদের বানানো বাড়ি বাবু। প্রজারা বাড়াবাড়ি করলে সাহেবরা তাদের ওই ঘরে আটকে রাখতো। খুব
মজবুত কিন্তু বাবু ঘরটা, ঠিক যেন সাক্ষাৎ লক্ষিন্দরের ঘর। বাহ, বেশ ইন্টারেস্টিং তো, চলো দেখি। শুনুন, বাহ, বেড়ে তো ছোট মোটো একতলা মজবুত ঘরখানা, জানলার কপাট দরজা সবই তো আসতে হয়েছে। এগে বলছি যে ভাবো, 60-70 বছর ধরে দিব্যি দাঁড়িয়ে আছে। অবশ্য কোঁত ঘর কিনা, সাম্রাজ্য ভেঙে পড়ে, তার জায়গায় অন্য শাসনতন্ত্র আসে, কিন্তু কারাগার ঠিক দাঁড়িয়ে থাকে। মানুষ যখন সমাজ গড়েছিল তখনও কারাগার ছিল, সুতরাং যতদিন একটা থাকবে ততদিন অন্যটাও থাকবে, বুঝলে? বাবু, সাঁঝ পড়ছে বাবু, ফিরে চলুন। যাবো দাঁড়াও। বাহ, শান বাঁধানো মেঝে, দেয়ালে চুনকামও ঠিকঠাক আছে। আচ্ছা, ঘরটা এত ভালো অবস্থায় পড়ে আছে অথচ ব্যবহার করছো না কেন? কি জানলা দরজা কি জাম নাকি? কই না তো। ফিরে চলুন বাবু, ফিরে চলুন। হ্যাঁ, চলো, খিদে পেয়েছে। শিবসদা, বাবু তাড়াতাড়ি পা চালান বাবু। এই ব্যাপারখানা কি বলো তো? কোঁত ঘরের জানলা দরজা বন্ধ করা যায় না বাবু, বন্ধ করা যায় না। ওতে সাহেব থাকে। সাহেব থাকে? কোন সাহেব? কই, কাউকে দেখলাম না তো। তাছাড়া দেখে তো মনে হলো পরিত্যক্ত। না, আছে একজন, তাকে খালি চোখে দেখা যায় না বাবু। এখন চলুন, এখান থেকে চলুন, পরে বলবো। চোখে দেখা যায় না? হ্যাঁ বটে, পীরের কাছে মামদোবাজি। চলো শুনবো। এই নিন বাবু, কে নিন। গরম গরম মুখে না দিলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তখন মজা পাবেন না। ধন্যবাদ। বাবু, এ হলো কবুতরি, হলধরের ভাগ্নি। আর কবু, ইনি হলেন ছোট বাবু, এই প্রথম দেখলাম। তা শিবসদয় চা খাবে না? চা খাই না আমি। কবুতরি, ভেতরে যা। ছোট বাবু, চায় জিভ চুয়ে দেখুন তো মিষ্টি লাগে কিনা, না হলে আর একটু দিয়ে দেব। ঠিক আছে। কবু, তুমি ভেতরে যাও। আর নিমকিটা নোনতা? ঠিক আছে। নোনতা জিনিস নোনতা, আর মিষ্টি জিনিস মিষ্টি না হলে ঠিক মুখে লাগে না, তাই না ছোট বাবু? এই মেয়ে, তোকে তখন থেকে কইছি ঘরে যা, কথা শুনতে পাস না? যা ঘরে যা। বুড়ো ভাম, শুকনো আটি শালা। বাবু, আপনি বসে আছেন কেন? খেয়ে নিন। ও মেয়ে একটু ওই রকমই, ছাড়ুন তো। হ্যাঁ, বিছানা পেতে দেব, খেয়ে শুয়ে পড়বেন। অনেকটা পথ এসেছেন, ক্লান্তি বলেও তো একটা ব্যাপার আছে নাকি? খাও। তা রান্না কি কবুতরই করে? এগে তা কে আছে ওর ঘরে? ছাড়ুন না বাবু। ছাড়বো কেন? বলা যাবে না নাকি বলতে চাও না? ও হলোর কাছে মানুষ, এখানে স্বামী ছিল, সেও ছেড়ে চলে গেল বছর কয়েক আগে। বুঝলাম। আর কটা নিমকি দাও তো।
হ্যাঁ বাবু দি। এই হলধর, হলধর। এই শিবসদয়কে আমি চিনি না। আমি যে শিবসদয়কে চিনতাম সে ছিল সচরিত্র আদর্শবান পুরুষ। এই শিবসদয়ের শীর্ণ চেহারা, ঝুলে পড়া ঠোঁট, তার সাম্প্রতিক জীবনের সম্পূর্ণ ইতিহাস যেন ওই মুখে লেখা রয়েছে। অথচ ওর বয়স যখন কম ছিল তখন সে ছিল নিপাট ভদ্রলোক। পড়াশোনা বেশি করেনি, কিন্তু মনটা ছিল খোলা জানালা। অথচ এখন শুধু তাল রস না, যৌবনের ফেলে আসা রসগুলো যেন নতুন করে জেগে উঠেছে ওর মধ্যে, মজেছে পরকীয়াতেও। কবুতরী, অল্প বয়সে স্বামী হারানো মেয়ে, জীবনের মূল স্বাদ পাওয়ার মুখেই সে হারিয়ে ফেলেছে, কাজেই নিজের মধু ঢালার মতন পাত্র তা আরও চাই। হাতের কাছে আছে শিবসদয়। যৌন আবেদন বয়সের কাছে সাড়া পায় না, কিন্তু এখানে এসে জুটলাম আমি যুবক, শরীরের গঠন ভেঙে যায়নি, রং এখনো পড়ে যায়নি, চামড়া কুঁচকে যায়নি। সুতরাং আমার যৌন আবেদন শিবসদয়ের থেকে অনেক বেশি কবুতরীর কাছে। কাজেই শিবসদয়ের যৌন ঈর্ষা হওয়াটা স্বাভাবিক। অথচ আমি ওর মনি, তাই মুখে কিছু বলতে না পারলেও কথার সুরে বোঝা যায়। কিন্তু শিবসদয় এরকম ছিল না। 5 বছর আগে পর্যন্ত তিনি আমাদের মুঙ্গেরের জমি দেখাশোনা করতেন, কাজকর্মে যথেষ্ট দক্ষ ছিলেন। আর আজ নীলমহলে এসে তার এই কি অবস্থা! এ কি নিতান্তই ভীমরতি, নাকি স্থান মাহাত্ম্য? নীলমহলের বাতাসে বিষ মেশানো আছে। ওখানে কেউ বেশি দিন থাকলে অধঃপতনে যায়, অমানুষ হয়ে যায়। এই শিবসদয়, এই চলো ভেতরে গিয়ে বসি, এখানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ চলেন বাবু। এই হলো বাপ, লণ্ঠনটা জেলে দে। তা তা রাতে শোবার কি ব্যবস্থা? এই তো শোয়ার ঘরে শুয়ে পড়ুন, আমার লেপ বিছানা আছে, আর আমি ওই গদিতে শুয়ে রাত কাটিয়ে দেব। বুঝলাম। আচ্ছা, এবারে আমাকে সেই কোঁত ঘরের গল্প বলো। আপনি একটু বসেন বাবু, আমি আমি আসছি। এই হরমজাদি, এই এই বেটা ছেলে দেখলে রস উতলে ওঠে নাকি? আমলজা, মিনসের রস যেন কম যায়। তুই তো আমার রসের ভান্ডার, বল। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যা তো, বুড়ো ভাম। তখন তো বাগিয়ে দিলি। কি সুন্দর দেখতে রে তোর বাবুটাকে। মাগি, ওই দিকে তোমার কিচ্ছু না। 2 দিন পরেই উনি কেটে পড়বেন। হ্যাঁ, সে আমাকেই দরকার হবে তখন। শুকনো আটি শালা। শুয়োরের বাচ্চা, আমার জন্য এখানে পড়ে আছিস রে মাগি, আমার জন্য এখানে পড়ে আছিস। না হলে তোকে আর ওই তো হলদর বেটাকে কবে নাতি মেরে বের করে দিতাম। আবার কথা বলে, আমার তারির হাড়ি কই? ওই যে উনুনের পাশে রেখেছি, নিয়ে কেটে পড়, মিনসে একটা। শুয়োরের বাচ্চা, শালা মাগি শালা। হ্যাঁ, গেছিলে আবার তাড়ি টানতে? ওই আর কি, ওই শীতকালে শরীরটাকে একটু গরম রাখে, এই আর কি। বাদ দাও, তুমি আমাকে ওই কোঁত ঘরের গল্প বলো। হ্যাঁ শোনেন বাবু, অবশ্যই আমারও শোনা কথা, গায়ের 5 জনের মুখে শুনেছি। আজ থেকে 80-90 বছর আগের ঘটনা। তখন নীলকর সাহেবদের ব্যবসা ফুরিয়েছে। বিলেতে নীলের কি যেন একটা আবিষ্কার হয়েছে, তাই এখানে নীল চাষ করার দরকার পড়ছে না।
সেই সময় এখানে একখানা সাহেব থাকতো। এ ছিল অতি নোংরা আর বজ্জাত। এখানকার নীল চাষিটার নাম দিয়েছিল বিল্লি সাহেব। প্রজারা কিছু করলেই সে তাদের ধরে এমন এমন জিনিস করতো যে ভয়ে গা শিউরে উঠবে। গরমে হাত পা বেঁধে ন্যাংটা করে রোদ্দুরে ফেলে রেখে দিত। শীতের রাতে পুকুরে গলা অবধি ডুবিয়ে রাখতো। আঙুলের নখে পেরেক ঠুকে মারতো। আর ওই কম বয়সী মেয়ে ছেলে পেলে তো কথাই নেই। ওই কোঁতঘর ছিল তার সব কিছু করার জায়গা। সে রোজ যন্ত্রণা দেওয়ার নতুন নতুন পথ বের করতো। অন্য সাহেবরা তাকে অনেক সামলাবার চেষ্টাও করতো, পারতো না। তো একবার এক প্রজা দাদুনের টাকা না দিয়ে সরে পড়লো। সাহেব ধরলো তার বউকে। বউটা অল্প বয়সী আর সুন্দরী। সাহেবের খিদে চাগার দিয়ে উঠলো, টেনে আনলো কোতঘরে। তারপর তার খিদে মেটানোর জন্য ধস্তাধস্তির মধ্যেই একখানা মোটা ভারী বাংলাদেশের রূপোর বালা এসে লাগলো সাহেবের রগে। আত্মরক্ষার জন্য এই বেচারি হাত চালিয়েছিল। বুঝতে পারিনি যে সাহেব মরে যাবে। বউটা পালালো। ওদিকে অন্য সাহেবরাও বেশ ভয় পেয়ে গেল। তখন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ বেরিয়েছে। লং সাহেব আবার সেটাকে ইংরেজি করে জেলে গেছেন। জানাজানি হলে আবার হই হই হবে, যা আছে তাও বেয়াত হবে। কজন সাহেব মিলে তাই ফয়সালা করে বিল্লি সাহেবকে ওই কোঁত ঘরের তলায় মেঝে খুঁড়ে তাতে কবর দিল। তারপর আবার মেঝে শান বাঁধিয়ে দিল। বিল্লি সাহেবের 14 গোষ্ঠী থেকেও শোক পালন করার লোক ছিল না। ব্যাপারটা রয়ে গেল তাই গ্রামের মধ্যেই। এই ঘটনার বছর 3 মধ্যে নীল চাষ উঠে গেল। সাহেবরা আপনার ঠাকুরদাকে জমিদারি বিক্রি করে দেশে ফিরে গেল সব। কোঁত ঘর সেই থেকেই পড়ে আছে। শুনেছি ও ঘর একসময় গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু মুশকিল হচ্ছে ওই ঘরের জানলা বন্ধ করা যায় না। গেলেও খুলে যায়। সকলের বিশ্বাস বিল্লি সাহেব আজ ওখানে থাকেন। বুঝলাম। তাই বিল্লি সাহেবকে কেউ চোখে দেখেনি? বললুম না, ওনাকে চোখে দেখা যায় না। ওনাকে শুধু অনুভব করা যায়। তা অনুভব করেছো কখনো? গে বাবু, বলছি প্রেতে বিশ্বাস করো? নিশ্চয়ই কর্তা, ভগবান আছেন আর ভূত থাকবে নি। বেশ। মনে মনে ঠিক করলাম যে এই বিল্লি সাহেবের সঙ্গে আমাকে একবার মুখোমুখি হতেই হবে। রাতের খাওয়া সারলাম। রুটি আর হিং দেওয়া বেগুন পোড়ার সাথে পাঁঠা কষা দেখে অবাক হলাম। আমি এসেছি বলে পাঁঠাও কাটানো হয়েছে। বাবা! একটু তালের রস দেবো বাবু? এখানকার ঠান্ডায় আপনার অভ্যাস নেই তো। একটু খেয়ে নিন, দেখবেন গা গরম হয়ে গেছে। না, তুমি খাও, আমার সিগারেট আছে। তুমি শুয়ে পড়ো, বুঝলে? তোমার খাতাপত্র কাল দেখবো। সত্যি বলতে কি, শিব সদয়ের গল্পটা আমাকে ছুঁয়েছে। বিছানায় শুয়ে শুয়ে সেই সবই ভাবছিলাম। আর ভাবছিলাম দিল্লি সাহেবের সেই অত্যাচারের কথাগুলো। না জানি আরো কত রকম অত্যাচার করত। সব থেকে বড় কথা, নারীদের শারীরিকভাবে নির্যাতন করত। সমাজের সব থেকে কুৎসিত দিক ওটা। যৌনখিদে সবারই কম বেশি হয়, তাহলে কেউ জোর করে নারী শরীরে হাত বসায় না। আর যারা বসায় তারা পশুও না, নরকের নোংরা কীট।
এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত্রে অস্বস্তি হতে চোখ খুলে গেল, আর চমকে উঠে তাকিয়ে দেখলাম আমার সামনে একটা মুখ। কি দেখলেন? ভূত? না, ভূত দেখলে তবু একটা আলাদা ব্যাপার ছিল। দেখলাম কবুতরীকে। হ্যাঁ, কি তুমি এখানে কি করছো? একটু পাটা টিপে দি। না না, লাগবে না, তুমি যাও। এত রাতে এখনো ঘুমোননি ছোট কর্তা? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়বো, তুমি যাও। বেশ, কাল ভোরে আমি চা বানিয়ে আনবো, কেমন? মিষ্টি দিয়ে। আমি সাধু সন্ন্যাসী নই, আবার লুচ্চা লপটটাও নই। নিজেকে ভদ্রলোক বলেই মনে করি। 28 বছর বয়স হয়েছে। জীবনে প্রলোভন এসেছে, কিন্তু প্রলোভন যে এমন দুর্নিবার হতে পারে তা কখনো কল্পনাও করিনি। মনের মধ্যে যেসব চিন্তা আসতে লাগলো সেগুলোকে ভদ্র চিন্তা বলতে পারি না। এ যেন নর্দমার পাক নিয়ে নোংরামির হোলি খেলা। সঙ্গে সঙ্গে কবুতরির উপরেও রাগ হতে লাগলো তার চুম্বকের মতন আকর্ষণ করার শক্তির ওপর। ছোট লোকের মেয়ে, নির্লজ্জ নষ্ট মেয়ে মানুষ, পুরো শ্যাংলা রক্তচোষা শূর্পণখার জাত। এইসব ভাবতে ভাবতেই এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল বিভৎস ঠান্ডা হাওয়ায়। বাইরে একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া উঠেছে, আর সেই হাওয়া কোথাও না কোথাও দিয়ে ঘরে ঢুকছে। টর্চ জ্বালালাম, জানলা দরজা বন্ধ। মাটির দেওয়ালে টর্চ বোলালাম, না, কোনো ফুটো নেই। আরে ইস, মাথার উপর ছাদে মস্ত ফুটো, হাওয়া ঢুকছে শো শো করে। খুব ঠান্ডা। শিবসদয়, সালা, তারই খেলে হতো একটু। এত ঠান্ডা লাগতো না তাহলে। না, আজকে ঘুমাবে না। কটা বাজে? আমি গো ছোট কর্তা, সিগারেটের গন্ধে টের পেলুম যে আপনি জেগেছেন, তাই তো চা নিয়ে এলুম। মিষ্টি হয়েছে ঠিকঠাক? তুমি ঘরে যাওনি রাতে? না, রান্নাঘরে উনুনের পাশে বসেই কাটিয়ে দিলাম। এই ঠান্ডায়? কেন? মালিকের ঠান্ডা লাগছে জানি তো, একটু গরম করে দিতে হবে না, তাই তো আপনি জাগলেই আমি পেয়ালা নিয়ে এলুম। আশ্চর্য, এত খাটতে পারো তুমি? খাটুনের মধ্যে একটা আজব ভালোবাসার বাঁধনি আছে। ভালোবাসার মানুষটার জন্য অনেকটা খাটা যায়। কিছু না, আমি যাই, একটু বাসনগুলো মেজে ফেলি গে। শিবসদায়, আমি এ ঘরে শোবো না। আমার শোবার ব্যবস্থা তুমি ওই কোঁদ ঘরে করো। হ্যাঁ, কোঁদ ঘরে? কিন্তু বাবু। বিল্লি সাহেব তো, সে তোমাকে ভাবতে হবে না। বিল্লি সাহেবের জন্য আমার কাছে কুত্তা আছে, আমি বোঝা পড়া করে নেব। বাবু, বাবু, আপনি জানেন না বাবু, তাই বলছেন। আসলে শিবসদা, এটা আমার আদেশ, এখন যাও। আগে বাবু, আমার ভয় করছে বাবু।
ভূতের? ওই ঘরে শুলেই বিপদ। আর এই ঘরে শুলে নির্ঘাত নিউমোনিয়া। মালিক ঠিকই বলেছে গো। এই হতভাগী, এই তুই বাবুর সামনে হাসছিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? না, কি মেয়ে রে বাবা এ? হ্যাঁ, কে বলি এ মেয়েকে? এই শিবসদয়, বিছানাপত্র গোছাও, খেয়ে দিয়ে বেরোবো। আকাশে এক ফালি চাঁদ। রাত্রি 8টা, গ্রামাঞ্চলে মাঝরাত। কোদ ঘরে পৌঁছলাম। ঘরে ধুনো দেওয়া হয়েছিল, গন্ধ লেগে আছে। তক্তপোষের উপরে বিছানা পাতা, লেপ বালি সবই আছে। একপাশে জলের কুঁজো। বাবু ঠিক আছে তো? একদম। আচ্ছা, এবার তুমি এসো। আর শোনো, ওই জানলাটা খুলে দিয়ে যাও, আর যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাবে। হ্যাঁ গে। শতাব্দী প্রাচীন এই অভিশপ্ত ইমারতে আমি একা। এই সেই ঘর যেখানে নিষ্ঠুর সাহেবরা কতই না অত্যাচার চালিয়েছে নিরীহ প্রজাদের উপরে। কত মেয়েদের সম্মান নষ্ট হয়েছে এই ছাদের তলায়। হাহাকার, কান্না, যন্ত্রণা মেশানো দেয়ালগুলো কতই না কুৎসিত ইতিহাস বহন করে দাঁড়িয়েছে। আলোটা আস্তে আস্তে নিভছে বলে মনে হচ্ছে, নাকি চোখের জ্যোতি কমে যাচ্ছে? না, নিভছে নিভছে, ক্রমে নীল হয়ে নিভে গেল। ঘর অন্ধকার। বাইরের টুকরো চাঁদের আলো জানলার গড়াত পেরিয়ে কোতঘরের মাটি ছুঁয়ে আছে। মনটা শক্ত করে উঠলাম। ভয় পেলে চলবে না। মনেতে আস্তে আস্তে দরজাটা খুলে যাচ্ছে, কিন্তু কিন্তু কিভাবে? কি হাসি অনেক রকমের আছে। প্রাণখোলা হাসি, বিদ্রুপের হাসি, মুরব্বিয়ানার হাসি, কেঠো হাসি। এ হাসি ও ধরনের নয়। এ হাসির বর্ণনা করা শক্ত। এ হাসি শুনলে মনে হয় এর পেছনে অকথ্য নোংরামি লুকিয়ে আছে। যে হাসছে তার মনের পাক শ্রোতার গায়ে লেগে যায়, গা ঘিন ঘিন করে। আবার গা ঘিন ঘিন তো করলো, এই উপরন্তু শির দ্বারা শিরশির করে উঠল। কতটা ভয়, কতটা ঘেন্না আমি বলতে পারবো না, তবে ভূত আছে। বিল্লি সাহেব নিছক চাষিদের অলিক কল্পনা নয়। ভূতের সঙ্গে গা শোকাশুকি আমার নতুন কিছু নয়। জানি ভয় পেলেই বিপদ। আমি জোর করে নিজেকে শক্ত করে নিলাম। তারপর সিগারেট ধরালাম। নিভে যাওয়া লণ্ঠনটা নেড়ে দেখলাম তাতে তেল ভরা রয়েছে। লণ্ঠনটা জেলে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে এলাম। এ আবার কিসের শব্দ? সাহেবের ভূত সিগারেটে ধোঁয়া টানছে না তো? লণ্ঠনটা জ্বালাই ছিল। ঘরের দরজাটা আরো ভালো করে চেপে বন্ধ করলাম। তারপর খোলা জানলাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। দেখি এবার কি হয়। এদের মধ্যে হাসি থেমে গিয়েছিল। আমি বিছানায় এসে বসলাম। লণ্ঠন আর নিভল না।
একটা অত্যন্ত দুষ্ট প্রকৃতির অতৃপ্ত ক্ষুধিত প্রেতাত্মা এখানে আছে সন্দেহ নেই, কিন্তু প্রেতাত্মাদের শরীর ধারণ করার ক্ষমতা থাকলেও দৈহিক অনিষ্ট করার ক্ষমতা বেশি নেই। পাশ্চাত্য দেশে পোল্টারগাইস্ট নামে এক ধরনের প্রেতাত্মার কথা জানা যায়, যারা শূন্য ঘরে বাসন কোসন ভাঙে, টেবিলের ওপর থেকে বিভিন্ন জিনিস ঠেলে মাটিতে ফেলে দেয় এবং আরও নানা রকম ছোটখাটো উৎপাত করে, কিন্তু এর বেশি কিছুই করতে পারে না। বিল্লি সাহেব বোধহয় সেই জাতের ভূত। সিগারেট শেষ করে ফেলে দিলাম। ঘড়ি দেখলাম 9টা বেজে গেছে। এই পরিবেশে যদি ঘুম নাও আসে তবু লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। গা শিউরে উঠল আমার। টর্চ হাতে নিয়ে বাইরে গেলাম। দোরের সামনে পায়চারি করতে লাগলাম। কি করা যায়? জানলা দরজা বন্ধ করে লাভ নেই, যতবার বন্ধ করব ততবার খুলে যাবে। সারা রাত জানলা দরজা খোলা থাকলে নির্ঘাত নিউমোনিয়া কিংবা ফিরে যাব, কিন্তু ফিরে গেলে শিব সদয় মাথা নেড়ে বলবেন আমি তো আগেই বলেছিলাম। কবুতরে খিলখিল করে হাসবে। না 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 না, তার চেয়ে যেমন করেই হোক এই ঘরেই রাত কাটাতে হবে আমাকে। প্রাণ যাক সেও ভালো, কিন্তু মান গেলে চলবে না। ঘরে গিয়ে আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে শুনছি ঘরের মধ্যে সেই অদৃশ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে। কখনো কানের কাছে জঘন্য অশ্লীল হাসি। আমি আবার লেপ মুড়ি দিলাম। কে? ছোট মালিক, ও ছোট মালিক। ঠিকই, তুমি এখানে কি করছো? এই ছোট মালিককে দেখতে এলাম। দেখতে এলে মানে? আরে তুমি শিবসদয়ের কাছে শোনোনি? তোমার কি ভূতের ভয় নেই? মালিক থাকতে ভূতের কি ভয়? মানে কি তুমি কি করছো এত 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 কাছে কেন? মালিক, তোমার মতন পুরুষ আর কজন আছে? তোমার এই শরীরটা একটু চেখে দেখবো না? কৌদরি, কি করছো তুমি? এটা তুমি কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো তুমি আমাকে, তুমি আমাকে ছাড়ো। কি করছো তুমি? কি কি হলো? আরে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। যাক না, ভালোই তো। আমাদের আর কেউ বিরক্ত করবে না, শুধু আমি আর মালিকের। আমার সামনে সেই অন্ধকার থেকে কোনো এক অজানা অবয়ব তাকে টেনে নিচ্ছে যেন এক গহীন অন্ধকারে। তার শরীর থেকে কাপড় চোপড় আলু থালু হয়ে যাচ্ছে। কেউ যেন ফালা ফালা করে ফেলছে তার দেহের কাপড়। কিন্তু কি হলো? এই দৃশ্য তো অন্যরকম। এ তো কবুতরকে মারছে না, মারার চেষ্টাও করছে না, শুধু খিদে মেটাচ্ছে, শরীরের খিদে। কি অদ্ভুত! শরীর হারিয়েও তার খিদে মেটেনি। সে শক্ত করে ধরে যেন শুষে নিচ্ছে কবুতরের যৌবনের মধু। আমি আর থাকতে পারলাম না সে দৃশ্য দেখে। দরজাটা আপ্রাণ টেনে ফাঁক করলাম, তারপর ছুটে বেরিয়ে গেলাম সে ঘর থেকে।
শিবসদয়, শিবসদয়, আরে ও শিবসদয়, কি কি বাবু, কি হলো? তাড়াতাড়ি চলো। কি হয়েছে বাবু? বাবু কি হয়েছে? ওই কোতঘরে কবুতরি আর বিল্লি সাহেব। সর্বনাশ! ওরে ওরে, তোর কি সর্বনাশ হয়ে গেল রে? ওরে তোর কি সর্বনাশ হয়ে গেল? আরে পোড়া কপাল, ওই বাপ মা ওরা মেয়েটা শেষে ওখানে কি করতে গেল গো? ও বাবা গো, ওখানে কেন গেলি মা কবু? ও বাবা, ওই মাগিটাকে বললাম ওরে ওরে যাস না, হ্যাঁ শালা মাদার। ভগবান, এ কি হলো গো? কি সর্বনাশী মেয়ে ছেলে রে বাবা, এ কি হলো? ও বাবু, কি তো দরজা আটকালো কে? কবু, ও কবু, দরজাটা খোল মা, এ কি হলো গো বাবা? ও মা গো, এ কি হলো গো আমার? ও কবু, কেন গেলি রে ওখানে? এ কি হলো? তোমার আবার কি হলো এখন? আপনাকে আমি বারণ করেছিলাম বাবু, আপনাকে আমি পই করে বারণ করেছিলাম, কিন্তু আপনি শুনলেন না। আজ আপনার জন্যই ওর এই অবস্থাটা হলো, আপনার জন্য। লজ্জা করে না? জানোয়ার লোক একটা, বুড়ো বয়সে কচি ফল দেখেছো শুয়োরের বাচ্চা? তোমার বদলি ব্যবস্থা করবো আমি ফিরে। হলো না? আজ্ঞে বাবু। দরজাটা খোলার ব্যবস্থা করো তাড়াতাড়ি, এই বুড়ো ভামকে দিয়ে হবে না। এসো, ধাক্কা দেবো। আজ্ঞে বাবু, করছি আমি। কি মা, মারে কি হলো রে মাতর? এ কি হলো? বেঁচে আছে, মরে যায়নি। আর ওর গায়ে তাড়াতাড়ি কাপড় দাও আগে, আর আগে ডাক্তার ডাকো, গায়ে বদ্যি কে আছে। আর আমি আজ এই মিস্ত্রি ডাকি এই ঘরখানা ভেঙে ফেলবো আজই। মেয়েটা বেঁচে ছিল। কি কি দেখলেন? বললাম না, ভূতটা ওকে হত্যা চেষ্টা করেনি, শুধু ওর খিদে মিটিয়েছিল। তবে সেদিন ওই কোদঘরে দেখা সেই দৃশ্য বড় ভয়ানক আর কুৎসিত, দুঃস্বপ্নের মতো। এখনো স্পষ্ট দেখতে পাই একটা নগ্ন নারী দেহ, গায়ে কাপড় নেই, শরীর থেকে বেরিয়ে আসছে রক্তের ধারা। ওই নোংরা কুৎসিত সাহেবের প্রেতাত্মা সেই দেহের ওপর নিজের বহুদিনের নিবৃত যৌন খিদে মিটিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে সে মেয়ের দেহ। আর বলবেন না, এরকম কাজ ওই প্রেতাত্মারাই করে মশাই। সমাজ ওই প্রেতাত্মার থেকেও জঘন্য নরকের কীট আছে হিরণময় বাবু। দর্শন ভূত করুক বা মানুষ, তারা নরকের নোংরা কীট ছিল, আছে আর থাকবে। শুনলেন অন্তহীন অরিজিনালসের দ্বিতীয় উপস্থাপনা, এবারে বড়দা। মূল গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নীলকর। নাটকে বড়দার চরিত্রে অর্ক গাঙ্গুলি, শিবসদয়ের চরিত্রে সৌম্যজিৎ বোস, কবুতরীর চরিত্রে পুষ্পিতা মুখার্জি, শরতের চরিত্রে আয়ুষ দত্ত, হিরণময় বাবুর চরিত্রে সৌম্যদীপ চক্রবর্তী, এছাড়াও হলধর এবং বিল্লি সাহেবের চরিত্রে শাশ্বত রায়চৌধুরী এবং অতিথি শিল্পী হিসাবে বড়দার দাদার চরিত্রে দীপক গাঙ্গুলি। নাটকের সূত্রধর আমি, অঙ্কিতা মান্না। গল্প নির্বাচন সৌম্যজিৎ বোস। নাট্যরূপ প্রতিস্থাপনা, শব্দ মিশ্রণ এবং পর্ব পরিচালনায় অর্ক গাঙ্গুলি।